দেশে, একটা স্বাধীন দেশে এত ভয়াবহভাবে কোনো বর্ডার, সবচেয়ে রক্তাক্ত বর্ডার বাংলাদেশ আর ইন্ডিয়ার বর্ডারকেই বলা হয়। কারণ একটা দুটো সার্বভৌমত্ব দেশের মাঝখানে কিভাবে এতটা জঘন্যভাবে হতে পারে যে একটা দেশের লোকরা, বর্ডার সীমান্ত রক্ষা বাহিনী একটা দেশের বর্ডারের মানুষদের নির্বিচারে খুন করে যাচ্ছে এবং তাদের ফেলে দিচ্ছে। তাদের কোনো অ্যাকাউন্টেবিলিটি নেই যে আমরা একটা ভুল কাজ করছি। অধিকারের তথ্য মতে 2009 থেকে 2025 পর্যন্ত 625 জন মানুষ হত্যার শিকার হয়েছে এবং 808 জন মানুষ নির্যাতনের শিকার হয়েছে। তাদের মধ্যে অনেকে গুলিতে আহত হয়েছে, অনেকে নির্যাতনের মাধ্যমে, তাদের রাইফেলের বাট দিয়ে তাদের মারা হয়েছে, বিনা কারণে তাদের পিটিয়ে পিটিয়ে মারা হয়েছে। এবং এই 625 জনের মধ্যে 25 জন শিশু। একটা দেশে কিভাবে এতগুলো শিশু যে নির্বিচারে মারা হচ্ছে আপনারা কল্পনা করতে পারবেন না। যখন আমি ডকুমেন্টেশন করি, যখন ডকুমেন্টেশনের জন্য আমার যখন পড়া লাগে, তখন নিজেই ভাবি যে আল্লাহ, আমি এই ঢাকার মধ্যে বসে এত ভালোভাবে লাইফ লিড করতেছি, কিন্তু ওখানে জাস্ট আপনি একটা পুকুরে মাছ ধরতে গেছেন, একটা মেয়ে রুমি আক্তার নিপা কুড়িগ্রাম বর্ডারে, তারা শুধু মাছ ধরতে গিয়েছিল, তাদের পিটিয়ে নির্যাতন করা হয়েছে 2009 সালে। আবার 2009 সালে আব্দুল রাকিব নওগাঁ বর্ডারে বিএসএফ তাকে খুন করেছে, গুলি করে হত্যা করেছে এবং যাওয়ার সময় তার লাশটাও নিয়ে গেছে, প্লাস তার 6টা যে মহিষ চড়াতে গিয়েছিল বাচ্চাটা, 12 বছরের একটা বাচ্চা, ছোট্ট একটা বাচ্চা, যে মহিষগুলো চড়াতে নিয়ে গিয়েছিল সেই 6টা মহিষকেও নিয়ে গেছে, প্লাস তার লাশকেও নিয়ে গেছে। মানে কোনো প্রপার চ্যানেল নাই, যে একটা কোনো ক্রেডিবিলিটি নেই, যে অ্যাকাউন্টেবিলিটি নেই, যে আমরা যে কাজটা করছি কোনো জবাবদিহিতা নেই। এবং দেখা গেছে যে শুধু সাধারণ বাঙালি না, সাধারণ মানুষ না, এমনকি বিজেপিকেও বিএসএফ হত্যা করছে, কিন্তু আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় সেটা নিয়ে কোনো পদক্ষেপ নেয়নি তৎকালীন সরকার। তারা শুধু দুঃখ প্রকাশ করেছে, এটা নিয়ে তারা স্যাটিসফাইড। এবং বর্তমান সরকারও উচিত যে 32 জন, এই বছরই শুধুমাত্র 32 জন মানুষ মারা গেছে এবং 34 জন মানুষ আহত হয়েছে বিএসএফ দ্বারা, কিন্তু এটা নিয়ে এখন পর্যন্ত কোনো বিচার হয়নি, কোনো কেস ফাইল হয়নি। এমনকি আমরা যখন গতকাল ফেলানি হত্যা দিবস ছিল 15তম, আমরা যখন চাচ্ছিলাম যে আমাদের একটা মানববন্ধনে কোনো একজন ভিকটিমকে আনতে, আমরা অনেকগুলো ভিকটিমকে আমাদের সোর্সের থ্রুতে, আমাদের হিউম্যান রাইটস ডিফেন্ডার থ্রুতে কল দিয়েছি। তারা প্রত্যেকেই ভয় পায়। এমনও হয়েছে যে বলতেছে যে আমি আসবো, কিন্তু পরে বলছে না, আমরা খুব গরিব মানুষ, আমরা দিন আনি দিন খাই, আমরা এর মাঝখানে আর জড়তে যাচ্ছি না, কারণ আমাদের তো থাকতেই হবে বর্ডারে। একটা ছেলে আছে 2025 সালেই মারা গেছে, সাদ্দাম পারভেজ, ওনার বাবাকে কল দিয়েছে, ওনারা ভয় পেয়ে গেছে যে কী জন্য আমাদের ডাকছেন, আমাদের আবার কী জন্য হ্যারাস করতে চাচ্ছে। মানে ওনারা প্রচণ্ড ভয়ে থাকে। তারপরে ঠাকুরগাঁও থেকে আমরা একজন ভিকটিমকে আনতে পেরেছিলাম, ভিকটিমের বাবাকে, জয়ন্ত কুমার সিনহা, 12-13 বছরের একটা বাচ্চা, সে বিএসএফের গুলিতে নিহত হয়েছে। ওনার বাবা মহাদেব সিনহা, ওনাকে যখন আনতে যাওয়া হয়েছে, আমরা ঠাকুরগাঁওতে আমাদের হিউম্যান রাইটস ডিফেন্ডারকে বলেছি যে আপনারা একটুখানি ওনাকে খোঁজ করে ওনাকে একটু ঢাকা আনার ব্যবস্থা করেন। তখন উনি, আমার হিউম্যান রাইটস ডিফেন্ডার্স বললো যে আপা, উনি পাথরের জায়গায় থাকে। পাথুরিটা কি? সেটা হচ্ছে মাঠের পর মাঠ, সেখানে একটা ঝুপড়ির মতো বাসা বানিয়ে থাকে, ঠান্ডার মাঝখানে, কোনো ওয়ে নেই যাওয়া, ঠাকুরগাঁও থেকে আরও অনেক দূরে যেতে হয়, একদম সীমান্তে। উনি যে এসেছে, উনি প্রচণ্ড অসহায় একটা লোক। আপু যে বললো যে, নুসরাত আপু যে বললো যে ওনাদের ডাকা হচ্ছে কিন্তু পারছি না, আমরা 3 জনকে করেছি, তারা এখন পর্যন্ত ভয়ে আছে যে যদি ওনারা তো থাকছেই বর্ডারে, যদি এখন এখানে এসে কথা বললো, ভবিষ্যতে যদি ওনাদের উপর আরও কোনো সমস্যা হয়। আর আমরা ওনার সাথে কথা বলে যেটা জানলাম, আমাদের সবগুলো পেপারে এসেছে যে জয়ন্ত কুমার সিনহা মারা গেছে, বাট উনি যে গুলিতে আহত হয়েছে এটা উনি লুকিয়ে রেখেছিল। ওটা পরে উনি আমাদের বলেছে যে উনিও গুলিতে আহত হয়েছিল, ওটা পরে কালকে উনি করেছে। মানুষ
ভয় পায়। গত বছর একজন মারা গেছে রাজু নামে, ওনার পরিবার কিন্তু বলতে চাচ্ছিল না যেটা বিএসএফ দ্বারা নিহত। আমরা যখন ডকুমেন্টেশন করি দেখতে যাই, প্রচুর আমাদের সোর্স পাঠাতে হয়, ফ্যাক্ট ফাইন্ডিং করতে হয়, দেখা গেছে ওনারা সবাই বিএসএফ দ্বারা নিহত হয়েছে, কিন্তু ওটা হলে ওটা লুকিয়ে রাখে, তারা বলতে চায় না, তারা এতটা ভয়ে থাকে। দ্বিতীয়ত হচ্ছে যে আমাদের দেশের সত্যি, যেটা নুসরাত আপু এই কথাটাও বললো, যে ওনারা যায় কারণ হচ্ছে অনেক সময় ঘুরতে যায়, যেমন জয়ন্ত কুমার সিনহা গিয়েছিল নানুর বাসায় ঘুরতে, ওনার বর্ডারের কাছাকাছি তার নানুর বাসা ছিল, সেখানে সে এই জন্য দেখা করতে গিয়েছিল, এই জন্য উনি বিএসএফ তাকে সামনে পেয়েছে, গুলি করে হত্যা করেছে। কিন্তু মজার কথা হচ্ছে বাংলাদেশে আপনার পেপার খুললেই দেখবেন যে এতগুলো জিনিস পাচার হয়েছে, ফেন্সিডিল বলেন, কাপড় বলেন, তারপর কোনো মাদক দ্রব্য বলেন, প্রচুর জিনিস প্রতি বছর ইন্ডিয়ার বর্ডার দিয়ে বাংলাদেশে ঢুকছে। কিন্তু যেসব যারা নিহত হচ্ছেন তাদের আপনারা কোনো সময় শুনবেন না। হ্যাঁ, হয়তো ওই কী বলে ক্যাটেল বিজনেসম্যান, ওই মানে ওই গরুর খামারের মানে গরুর করে মানে চোরাচালান করে, ওই সামান্য কিছু, কিন্তু শুনবেন হ্যাঁ ক্যাটেল স্মাগলার, ছোটোখাটো স্মাগলার, কিন্তু শুনবেন না কোনো সময় মাদকদ্রব্য পাচারকারী বিএসএফের গুলিতে মারা গেছে। এটা আজ পর্যন্ত আমি কোনো সময় কয়েক বছর ধরে ডকুমেন্টেশন করছি, আমি কোনো সময় শুনিনি যে মাদক পাচারকারী বিএসএফের গুলিতে নিহত হয়েছে, বা কোনো একটা মানুষ মারা গেছে তার পাশে এত স্মাগলিংয়ের জিনিসপত্র পড়েছিল। হয়তো খুব সামান্য গরিব দুঃখী একজন যে এখানে পাচ্ছে না, তার ছাগলটা ওই পাশে চলে গেছে, সে ছাগল আনতে গেছে, সে তাকে মেরে ফেলছে। একটা 2010 সালে মেবি একটা মেয়ে, মঞ্জুয়ারা 12 বছরের মেয়ে, সে তার ছাগলটা বিএসএফের ওই পারে, কাটাতারের ওই পারে ছাগলটা চলে গেছিলো, ওটা আনতে গেছে। ওই ছবিগুলো আমাদের তো ডকুমেন্টেশন আছে, মানে ভয়াবহ অবস্থা, মানে এই বাচ্চাটাকে যে কীভাবে মেরে মেরে হত্যা করা হয়েছে, ভয়াবহ। আপনি দেখবেন না কোথাও যে বিশাল বড় কোনো স্মাগলার মারা গেছে বিএসএফের হাতে, বা কোনো বড় লোকের লোক বা কোনো বড় কোনো কর্মকর্তা, শুধু দেখা যাবে কি ওরা নিজেদের খাটায়, প্রভাব খাটায় ছোট গরিব মুসলমান এদের দিকেই। আর সত্যি কথা যেটা বলা হয়েছে যে আমাদের দেশে আমরা ইকোনমি এত ভালো না, মানে আমাদের বিশেষ করে বর্ডার এরিয়াতে তাদের তো কোনো না কোনোভাবে তাদের জীবনযাপন করতে হবে, তারা হয়তো চলে গেছে ওই পারে, বা একটুখানি করতে গেছে, কি বলে মহিষ টহিষ আনতে গেছে, বা হয়তো ভেবেছে ওই দেশে জীবনযাত্রার মান ভালো হবে, কাজ খুঁজতে ওখানে গেছে, কিন্তু যদি সরকার, তৎকালীন সরকার হোক বর্তমান সরকার হোক, তারা যদি সীমান্ত এলাকাতে লাইভলিহুডের ব্যবস্থা করতো, কোনো একটা লাইভলিহুডের ব্যবস্থা, যে কোনো একটা কারখানা বা তাদের কোনো একটা পেনশন বা কোনো একটা ব্যবস্থা করতো লাইভলিহুডের, বা সীমান্তবর্তী এলাকাটা উন্নত করার চেষ্টা করতো, তাহলে তো হয়তো তারা ওখানে যেত না, তারা এইখানেই থাকতো। বাংলাদেশ সরকারকে অবশ্যই আন্তর্জাতিকভাবে এইসব হত্যাগুলোর বিচার চেতে হবে, যাতে এবং এই সরকার এবং পরবর্তী সরকার, তৎকালীন সরকার তো আমরা জানি যে আওয়ামী লীগ সরকার আমলে হাসিনা আমলে 3টি নির্বাচন হয়েছে, যেটাতে ভারত ভালোভাবেই সায় দিয়েছে, কারণ সেই সময় তারা বাংলাদেশের বর্ডারটাকে সুন্দর মতো নিজের আওতায় রাখতে পেরেছে। বাট বর্তমান সরকারের উচিত যে এই ধরনের হত্যাকাণ্ডের বিচারগুলো চাওয়া। আমার মতে 2561টা হয়েছে পুশিন। আমি যখন গত মে মাসে আমি পুশিনের যখন ডকুমেন্টেশন করতে বসতাম, খালি মনে হতো যে এত পুশিন, মানে ওরা কোন বর্ডারে এত পুশিন করতে পারতেছে। আর মানে কিছু বিডিআররা কোনো থামাচ্ছে না, কিছু করছে না, বা এই বিডিআরদেরও কিছুটা অ্যাকাউন্টেবিলিটি নিতে হবে কাজের জন্য, যে তারা বিডিআর বলছি, বিজিবিদেরও কিছুটা অ্যাকাউন্টেবিলিটি দিতে হবে বাংলাদেশের বর্ডার এলাকাতেও। এবং হ্যাঁ, এবং এই ভারতের আগ্রাসন যে তত্ত্বটা, যে বাংলাদেশটাকে ওরা নিজেদের ছোটোখাটো একটা কলোনি হিসেবে রেখেছে। 1971 সালে বাংলাদেশ পাকিস্তানের সাথে যুদ্ধ করে বাংলাদেশ একটা রাষ্ট্র হয়েছে, কিন্তু সেই সময় ভারত বাংলাদেশকে সহায়তা করেছিল এই কারণ ওনারাও চাচ্ছিল পাকিস্তানটা বড় না হোক, পাকিস্তান শক্তিশালী না হোক। ওনারা শুধুমাত্র বাংলাদেশিদের সাহায্য করার জন্যই এই যুদ্ধে হাত মেলায়নি, ওনাদের নিজেদেরও স্বার্থ ছিল।
শুধুমাত্র আমরাই যে লাভবান হয়েছি তা না, ওনারাও চাচ্ছিল না যে পাকিস্তান এতটা শক্তিশালী রাষ্ট্র হিসেবে পরিণত হোক, তাদের অর্থনৈতিক এতভাবে উন্নত হোক, এই জন্য ওনারা সাহায্য করেছে। কিন্তু তাই বলে যে ওনারা সারা জীবনের জন্য ভাববে সারা মানে অনন্তকাল ধরে বাংলাদেশ ওনাদের গোলামি করে যাবে বা ওই পুরোটাই বাংলাদেশ ওনাদের একটা সাব কলোনি হিসেবে থাকবে, সেটা কিন্তু ভাবা উচিত না। আমি আমার বক্তব্য শেষ করছি এই বলে যে আমাদের সবারই উচিত সরকারকে পুশ করা যে এই ব্যাপারটাতে যে বর্তমানেও কিন্তু পুশিংটা এখনও চলছে, কম হয়েছে, এখন কিছুটা হচ্ছে যে ফ্ল্যাগ মিটিং করে তাদের পাঠিয়ে দেওয়া হচ্ছে, বাট স্টিল এখনও পুশিং হচ্ছে। গত ডিসেম্বরে মেহেরপুরে 30 জন আরও অনেক জায়গা থেকে পুশিং হচ্ছে। সো আমাদের উচিত যে সরকারকে চাপ দেওয়া যে এইসব ধরনের পুশিংয়ের ব্যাপারে তারা ভালোভাবে ব্যবস্থা নেয় এবং আন্তর্জাতিক আইন অনুসারেই তারা ভারত সরকারকে জিজ্ঞাসা করুক যে কী জন্য এরকম বিএসএফ এতটা কীভাবে বাংলাদেশের ওপর নির্দয় হতে পারে যে তারা বর্ডারের মানুষদের নিজের ইচ্ছা মতো মারতে পারে। ধন্যবাদ।